অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট সাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, তোমরা যারা 2025 সালের উচ্চ মাধ্যমিকের ইতিহাস সাবজেক্টের পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আজ আমি একটি গুরুত্বপূর্ণ নোট দেব। তো এই প্রশ্নটা তোমাদের 100% 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসতে চলেছে। ওকে, তো নোটটি ভালো করে দেখো এবং মনোযোগ দিয়ে বুঝে নাও এবং মুখস্থ করে নাও। ওকে, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ নোটগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। ওকে, তো দেখো প্রশ্নটা হলো ভারত ছাড়ো আন্দোলন সম্বন্ধে যা জানো লেখো। তো প্রশ্নটার উত্তর কি লিখবে দেখো, প্রথমেই পয়েন্ট করবে সূচনা। তো সূচনা বলে কোন তথ্যগুলি দেবে, দেখো যে তথ্যগুলি লিখেছি হুবহু এইভাবেই লেখার চেষ্টা করবে। কি, ভারতের স্বাধীনতা আন্দোলনের সর্বোচ্চ গণ আন্দোলনটি হলো 1942 খ্রিস্টাব্দের 9ই আগস্ট এর ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলন। দেখো এই আন্দোলনটি আগস্ট মাসে হয়েছিল বলে ভারত ছাড়োকে আগস্ট আন্দোলন আবার বলা হয়। ওকে, কত সালে হয়েছিল? 1942 সালে। 1939 সালের 3রা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটিশ সরকার ভারতকে যুদ্ধরত দেশ বলে ঘোষণা করে। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ড ভালোভাবে যুক্ত ছিল, আর ইংল্যান্ড ভারতকে তখন পরাধীন করে রেখেছিল। সেই কারণে ইংল্যান্ড তখন ঘোষণা করে দেয় যে ভারতও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে যুক্ত। ওকে, এর প্রতিবাদে ভারতীয় রাজনীতি সক্রিয় হয়ে ওঠে। অর্থাৎ ভারতের যে সেই সময় জাতীয় কংগ্রেস দল গড়ে উঠেছিল সেই সমস্ত নেতারা সক্রিয় প্রতিবাদ করে তোলে। কিপস মিশন, মূল্যবৃদ্ধি, জাপানি আক্রমণের ভয় ও ব্রিটিশ সেনাদের অত্যাচারে ভারতীয়রা এক তীব্র গণ আন্দোলন শুরু করে, যা ভারত ছাড়ো আন্দোলন নামে পরিচিত। অর্থাৎ কি বলছে, কিপস মিশন এসেছিল, এটি ভারতের মনোপ্লুত হয়নি। সেই সময়ে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মূল্যবৃদ্ধি অত্যধিক হারে হয়েছিল। জাপানি আক্রমণের একটা ভয় ছিল, কারণ জাপান ব্রিটিশ সরকারের শত্রু ছিল, অর্থাৎ জাপানের শত্রু ছিল ব্রিটিশ সরকার। তো যে কোনো কারণেই ভারতের ওপর আক্রমণ করতে পারে, এটি ভারতীয়রা ভয় ছিল। ওকে, সেই কারণে ভারতীয়রা তীব্র গণ আন্দোলন শুরু করে ব্রিটিশদের বিরুদ্ধে, যা ভারত ছাড়ো আন্দোলন নামে পরিচিত। ওকে, এরপরে দেখো পয়েন্ট লিখবে গান্ধীজির ভূমিকা ও প্রস্তাব গ্রহণ। ওকে, তো কী লিখবে দেখো, ভারত ছাড়ো আন্দোলনের পথপ্রদর্শক ছিলেন মহাত্মা গান্ধী। অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের মূল কাণ্ডারি ছিল কে? মহাত্মা গান্ধী। ওকে, তিনি হরিজন পত্রিকায় ব্রিটিশদের ভারত ত্যাগের পরামর্শ দিয়ে এক প্রবন্ধ প্রকাশ করে। অর্থাৎ এই সময়ে গান্ধীজি তার হরিজন পত্রিকায় ব্রিটিশ সরকারকে যে ভারত ত্যাগ করে চলে গেলে ভারতের উপকার হবে এই সম্বন্ধে একটি প্রবন্ধ টোটাল রচনা হরিজন পত্রিকায় লিখেছেন এবং ছাপিয়েওছেন। 7ই আগস্ট বোম্বাইয়ে কংগ্রেস কার্যনির্বাহক সমিতি গান্ধীজির পরিকল্পনা মেনে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব ঘোষণা করে। অর্থাৎ কি বলছে, 7ই আগস্ট বোম্বাইয়ে যে কংগ্রেস কার্যনির্বাহক সমিতি গড়ে উঠেছিল সেই কার্যনির্বাহক সমিতি গান্ধীজির পরিকল্পনাগুলিকে মেনে নিয়েছিল এবং ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাবটিকেও গৃহীত করেছিল বা ঘোষণা করেছিল। তিনি জাতির উদ্দেশ্যে বলেন, এখানে তিনি হলেন গান্ধীজি জাতির উদ্দেশ্যে বলেন, ইংরেজ ভারত না ছাড়া পর্যন্ত এই আন্দোলন চলবে। অর্থাৎ ইংরেজ যতদিন না ভারত ছাড়বে ততদিন ভারত ছাড়ো আন্দোলন চলবে। ভারত স্বাধীন করব অথবা মৃত্যুবরণ করব, ডু অর ডাই, এই কথাটি গান্ধীজি বলেছিলেন। ওকে, এরপরে দেখো লিখবে আন্দোলনের বিস্তার। অর্থাৎ এই ভারত ছাড়ো আন্দোলন সেই সময়ে ভারতের কোন কোন প্রদেশে ছড়িয়ে পড়েছিল। কি, প্রথমে ভারত ছাড়ো আন্দোলন মুম্বাই, আহমেদাবাদ, কলকাতা, পুনা প্রভৃতি শহরে শুরু হয়। কিন্তু দেখো ধীরে ধীরে তা কলকাতা, ঢাকা, মেদিনীপুর, নাগপুর, বিহারের মুঙ্গের, ভাগলপুর, পূর্ণিয়া, যুক্তপ্রদেশের বালিয়া, সুলতানপুর, গোরক্ষপুর, জৌনপুর ইত্যাদি জেলায় তীব্র আকার ধারণ করে। অর্থাৎ তুমি বুঝতে পারলে যে ভারত ছাড়ো আন্দোলন কোন কোন প্রদেশের উপর দিয়ে তীব্র আকার ধারণ করে বিশাল এক জনজোয়ার বয়ে গিয়েছিল। ওকে, এরপরে স্টুডেন্ট লিখবে ভারত ছাড়ো আন্দোলনের কারণগুলি কী কী কারণে ভারতীয়রা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এখানে দেখো 1 নম্বর হচ্ছে কিপস প্রস্তাবের ব্যর্থতা। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিপস ভারতে এসেছিলেন, তিনি যে আইন রচনা করেছিলেন সেই আইনের মাধ্যমে ভারতীয়দের স্বার্থসিদ্ধি হয়নি। ভারতীয়রা যে মনস্কামনা করেছিল ব্রিটিশদের পক্ষে সেটি পূর্ণ হয়নি, সেই কারণে কিপস মিশনটি সম্পূর্ণ ব্যর্থ হয়। ওকে, তো সেই ব্যর্থতার ফলে কী হয় দেখো, লিখবে কিপ প্রস্তাব 1942 সালে শেষ পর্যন্ত ব্যর্থ হয়। অর্থাৎ ভারতের মনোবাসনা পূর্ণ করতে পারেনি বলে কিপস মিশনটি ব্যর্থ হয়েছিল। ভারতবাসী বুঝে নেয় যে ইংরেজ স্বেচ্ছায় ভারতের জনগণের হাতে ক্ষমতা তুলে দেবে না।
অর্থাৎ ভারতীয়রা সম্পূর্ণ বুঝে নিয়েছিল যে ব্রিটিশরা কখনোই ভারতীয়দের হাতে ক্ষমতা ছেড়ে দেবে না, স্বাধীন করে দেবে না নিজেদের ইচ্ছায়। ওকে, তাই তারা তীব্র ক্ষোভে ব্রিটিশের সঙ্গে সংগ্রামের জন্য প্রস্তুত হয়। অর্থাৎ ভারতীয়রা বুঝতে পারে ব্রিটিশরা স্বাধীনতা দেবে না, ভারতকে স্বাধীন করবে না, অর্থাৎ লড়ে নিতে হবে এই স্বাধীনতা। তাই ভারতীয় মানুষরা সংগ্রামে লিপ্ত হয়েছিল। ওকে, এর পরের পয়েন্টটা দেখো লিখবে স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই ভারতবাসীর মনে একটা স্বাধীনতা পাবো এই আকাঙ্ক্ষা জমতে থাকে। তো কি তার কারণটা কি দেখো, ভারতবাসী স্বাধীনতার জন্য আর ধৈর্য ধরে রাখতে পারছিল না। ওকে, অসহযোগ ও আইন অমান্য আন্দোলন তাদের মনে স্বাধীনতার আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয়। অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের আগে যে অসহযোগ আন্দোলন ও আইন অমান্য আন্দোলন করেছিল ভারতীয় জনগণেরা, সেই আন্দোলন সম্পূর্ণ সাকসেসফুল হয়নি, কিন্তু তাদের মনে একটা স্বাধীনতার আকাঙ্ক্ষা বেড়েই চলেছিল। তারা স্বাধীনতা যে হবই এটা তারা মনে মনে প্রস্তুত করে নিয়েছিল। তারা চেয়েছিল আর একটি গণ আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা অর্জন নিশ্চিত করতে। অর্থাৎ ভারতবাসী বুঝেই নিয়েছিল যে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, এর আগের সমস্ত আন্দোলন ব্যর্থ হলেও আর একটি গণ আন্দোলন তীব্রভাবে করতে হবে, যার মাধ্যম দিয়ে ভারতকে স্বাধীন করতেই হবে। ওকে, এরপর 3 নম্বর পয়েন্ট লিখবে জাপান আক্রমণের ভয়। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ছিল অশ্বশক্তির পক্ষে আর ব্রিটিশরা ছিল মিত্র শক্তির পক্ষে। দুই শত্রুপক্ষের সঙ্গে যুক্ত থাকার ফলে জাপানের শত্রু ব্রিটিশরা ছিল। ওকে, সেই কারণে জাপান যে কোনো মুহূর্তে ভারতের উপর আক্রমণ করতে পারে, এটা ভারতীয় নেতাদের বা ভারতীয় জনগণের এই ধারণা ছিল। এই কারণে ভারতীয়রা সেই সময় ভয় পেয়েছিল। তাই তারা তীব্র আন্দোলন করে ব্রিটিশদের তাড়িয়ে দিতে চেয়েছিল, কারণ ব্রিটিশদের যদি ভারত থেকে তাড়িয়ে দেওয়া যায় তাহলে জাপান আর ভারত আক্রমণ করবে না। এই কারণে এই পয়েন্টটা তুমি এখানে লিখবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ডের বিরুদ্ধে ছিল জাপান। 1941 সালে জাপান অক্ষশক্তির পক্ষে যোগদান করে এবং জাপান মনে করে ইংল্যান্ডকে পরাজিত করলে তারা স্বাধীন হবে। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের বিরুদ্ধে ছিল জাপান বা জাপানের বিরুদ্ধে ছিল ইংল্যান্ড, একে অপরের শত্রুপক্ষ ছিল। আবার দেখো 1941 সালে জাপান যখন অক্ষশক্তির সঙ্গে যোগদান করে এবং জাপান ইংল্যান্ডকে আক্রমণ করে ভাবে তাকে যদি পরাজিত করা যায় তাহলে জাপান স্বাধীন হতে পারবে। তাই ভারতবাসীর মনে ভয় হয় যে ইংরেজকে পরাজিত করতে জাপান ভারত আক্রমণ করবে। তাই ভারতবাসীরা এটা মনে করেছিল যে ইংরেজদেরকে পরাজিত করার জন্য ভারত আক্রমণ করতে পারে জাপান, তাই অবিলম্বে ব্রিটিশকে ভারত ত্যাগ করা উচিত। ওকে, তাহলে এইটা তারা ভেবেছিল বলেই ব্রিটিশদের বিরুদ্ধে আরও তীব্র আন্দোলন করেছিল, ভারত ছাড়ো আন্দোলন। ওকে, 4 নম্বর কারণ এটা লিখবে দেখো দ্রব্যমূল্য বৃদ্ধি। তো এখানে কি লিখবে, এই সময় মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ভারতবাসীর মনে ক্ষোভ সৃষ্টি হয়। কাদের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয়? ব্রিটিশদের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয়। তাই তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। তাই ভারতবাসী ব্রিটিশদের তাড়ানোর জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। ওকে, তাহলে ভারত ছাড়ো আন্দোলনের কারণগুলি হয়ে গেল। এবারে লিখবে দেখো ভারত ছাড়ো আন্দোলনের ব্যর্থতার কারণ। কারণ আমরা জানি ভারত ছাড়ো আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল। কেন? 1 নম্বর কারণটা লেখো নেতৃত্বের অভাব। কি? নেতৃত্বের অভাবে ভারত ছাড়ো আন্দোলন ব্যর্থ হয়। অর্থাৎ সঠিক নেতা না পাওয়ার জন্য, ঠিকঠাকভাবে নেতৃত্ব না দেওয়ার জন্য শেষ পর্যন্ত ভারতীয় জনগণরা দিশেহারা হয়ে পড়ে। তাই ভারত ছাড়ো আন্দোলন ব্যর্থ হয়ে যায়। কারণ এই আন্দোলনের শুরুতেই গান্ধীজি সহ ভারতীয় নেতাদের গ্রেপ্তার করে ব্রিটিশ সরকার। অর্থাৎ যে মূল্যবান যোগ্য নেতারা ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল তাদেরকে ব্রিটিশ সরকার গ্রেপ্তার করে কারারুদ্ধ করে দেয়। তাই এই আন্দোলনে যোগ্য নেতার অভাব ছিল। অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনে সঠিকভাবে ঠিক সময়ে পরিচালনা করার জন্য যোগ্য নেতার অভাব দেখা দিয়েছিল। ওকে, 2 নম্বর কারণটা কি যে ভারত ছাড়ো আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন? 2 নম্বর কারণ বলছে দেখো ব্রিটিশের দমন নীতি। কি? ব্রিটিশের দমনমূলক কার্যকলাপ, যেমন দৈহিক নির্যাতন, গ্রেপ্তার, ধর্ষণ, ঘর পুড়িয়ে দেওয়া, এমনকি আন্দোলনকারীদের উপর গুলি চালিয়ে এই আন্দোলনকে স্তব্ধ করে দেয়। ওকে, অর্থাৎ ব্রিটিশরা এমনভাবে আন্দোলনকারীদের ওপর দমনমূলক কাজ করেছিল, দৈহিকভাবে নির্যাতন করত, গ্রেপ্তার করত, যাকে তাকে সন্দেহের বশে বা যাকে তাকে গ্রেপ্তার করে নিত, মহিলাদের ধর্ষণ করত, ঘর পুড়িয়ে দিত, এমনকি যারা আন্দোলন করত তাদের উপরে গুলি চালিয়েও এই আন্দোলনকে স্তব্ধ করে দিয়েছে। ওকে, ভারতবাসী আর আন্দোলনটাকে চালিয়ে যাওয়ার সাহস পায়নি। এর পরের পয়েন্টটা লিখবে দেখো ঐক্যের অভাব। এখানে কি লিখবে দেখো মুসলিম লীগ, হিন্দু মহাসভা, কমিউনিস্ট পার্টি কেউই
আন্দোলন সফল করার জন্য কংগ্রেসকে সমর্থন করেনি, বরং নেতিবাচক মনোভাব দেখিয়েছিল। অর্থাৎ মুসলিম লীগ, বড় বড় হিন্দু মহাসভাগুলি, কমিউনিস্ট পার্টি, এদের কোনো নেতাই, কোনো সদস্যই ভারত ছাড়ো আন্দোলনকে সমর্থন করেনি, কংগ্রেসকে সমর্থন করেনি, বরং এই ভারত ছাড়ো আন্দোলনের উল্টো হিসাবে নেতিবাচক মনোভাব দেখিয়েছিল। অর্থাৎ ভারতীয় জনগণ যে আন্দোলন করছে এটি যে তারা ভুল করছে সেই সম্পর্কে মতবাদ প্রচার করত। ওকে, এরপর তুমি লিখবে দেখো আন্দোলনের গুরুত্ব ও ফলাফল। অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন ব্যর্থ হয়েছিল এটা তো আমরা জানি, কিন্তু ভারত ছাড়ো আন্দোলন ভারতবাসীদের কাছে কতটুকু লাভজনক, এর গুরুত্বটা কী। তো এখানে দেখো এইটা লিখবে, প্রথমের পয়েন্ট দেখি লিখবে জাতীয় বিপ্লবের রূপান্তর। কি? ভারত ছাড়ো আন্দোলন জাতীয় আন্দোলনকে জাতীয় বিপ্লবে রূপান্তরিত করে। অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনে টোটাল জনগণরা আন্দোলন করেছিল, এই কারণে এই আন্দোলনকে আবার জাতীয় আন্দোলন বলা হয়। এই জাতীয় আন্দোলনটা একসময় জাতীয় বিপ্লবে রূপান্তরিত হয়। বিপ্লব বলতে কি? আন্দোলন মানে কারো প্রতিবাদ জানিয়ে মিছিল করা, কিন্তু বিপ্লব মানে পুরো সশস্ত্র আন্দোলন করা, অর্থাৎ লড়াই করা। ওকে, সেই লড়াইয়ের সাহস জুগিয়ে দিয়েছিল। কোনো নেতা ও সংগঠন ছাড়াই একটা জাতি এর দ্বারা বলতে ভারত ছাড়ো আন্দোলনের দ্বারা স্বতঃস্ফূর্তভাবে বিদ্রোহী হয়ে ওঠে। অর্থাৎ কি বলছে? কোনো নেতা ছাড়াই, কোনো সংগঠন ছাড়াই এই ভারতবাসীরা, একটা জাতি মানে ভারতবাসীরা, এই ভারত ছাড়ো আন্দোলনের জন্য স্বতঃস্ফূর্তভাবে তারা সম্পূর্ণভাবে বিদ্রোহী হয়ে উঠেছিল। ওকে, তাহলে এই লাভটা ভারতীয়রা যে ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লবী মনোভাব, এই যে সাহসটা, এই যে স্বাধীনতা পাবো, এই সাহসটা কিন্তু এই ভারত ছাড়ো আন্দোলন ভারতবাসীর মনে সঞ্চয় করে দিয়েছিল। ওকে, 2 নম্বর পয়েন্ট লিখবে দেখো স্বাধীনতার ভিত্তি স্থাপন। তো পয়েন্টে কী লিখবে? ভারত ছাড়ো আন্দোলন ব্রিটিশ শাসনের ভিতকে দুর্বল করে দিয়েছিল। অর্থাৎ ব্রিটিশরা যে ভারতকে শাসন করত, যে ভিত গড়েছিল সেটা দুর্বল করে দিয়েছিল। ফলে ব্রিটিশ সরকার দিশাহীন হয়ে পড়ে। ফলে দুর্বল করে দেওয়ার ফলে ব্রিটিশ সরকার দিশাহীন হয়ে পড়ে। তাই বলা যায় এই আন্দোলন স্বাধীনতার ভিত্তিভূমি রচনা করে। ওকে, অর্থাৎ এই ভারত ছাড়ো আন্দোলন ভারত যে স্বাধীন হবে তার আসল ভিত্তিভূমিটাই সে রচনা করে দিয়েছিল। ওকে, তো এর পরের পয়েন্টটা কী দেবে দেখো ব্রিটিশের বোধোদয়। ব্রিটিশের বোধোদয় মানে ব্রিটিশের কী জ্ঞানবোধ এসেছিল। এখানে বলছে দেখো এই আন্দোলনের ফলে, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের ফলে ব্রিটিশ বুঝে যায় আর ভারতকে পরাধীন রাখা যাবে না, মানে ভারতকে আর পরাধীন করে রাখা যাবে না। তারা ক্ষিপ্ত হয়ে উঠে পড়েছে স্বাধীনতা পাবে বলেই। এবার তাদের ভারত ত্যাগ করতে হবে। এবার ব্রিটিশ সরকারকে ভারত ত্যাগ করে চলে যেতে হবে, তা না হলে ভারতীয়রা ওই ব্রিটিশদের ধরে ধরে অত্যাচার করবে এবং যতটুকু ব্রিটিশরা ভারতীয়দের শাসন করেছিল সেটা সুদে আসলে তুলে নেবে। ওকে, তো এরপরে কি বলছে দেখো মূল্যায়ন। শেষ তুমি তোমার এই যুক্তিটা তুলে দেবে। কি? ভারত ছাড়ো আন্দোলন ভারতের স্বাধীনতার পথ তৈরি করেছিল। এই আন্দোলনের ফলেই ভারতবাসী স্বাধীনতার স্বাদ পেতে শুরু করে। বলা বাহুল্য এই আন্দোলন ব্রিটিশ সাম্রাজ্যের ধ্বংসের দামামা বাজিয়েছিল। ওকে, তো এটুকুই তত্ত্ব। এই নোটটি পুরোপুরি তোলার চেষ্টা করবে। আশা করি নোটটি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে এই ধরনের আরও নোট পেতে হলে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। ধন্যবাদ।